আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি নতুন গল্প আরেকটি বার। পর্ব সংখ্যা ১, লেখনীতে ইশরাত ইতি। শাড়ির কুচি ধরে খানিকটা উঁচু করে সন্তর্পণে ইট দিয়ে বাঁধানো সরু রাস্তায় পা ফেলল সে। কর্দমাক্ত নরম মাটিতে স্থানে স্থানে ইট ডেবে গিয়েছে। হাঁটতে খানিকটা বেগ পোহাতে হচ্ছে। শাড়ির নিচের দিকের পার কাদা পানিতে নোংরা হয়ে যাচ্ছে। যতখানি সম্ভব ততখানি উপরে তুলছে শাড়ি। এই শাড়িটা উর্বি তার এক বান্ধবীর কাছ থেকে চেয়ে এনেছে ইন্টারভিউয়ের জন্য। তার এমন শাড়ি নেই। একটা মহিলার সংস্থায় ইন্টারভিউ ছিল আজ তার। শাড়ির জমিন সাদা নেভি ব্লু রঙের পাড়, যে কোনো ধরনের এনজিওর চাকরির ভাইবার জন্য মানানসই পুরোপুরি। শাড়িটাতে উর্বিকে কেমন লাগছে উর্বি ঠিক জানে না। যে কয়বার আয়নায় নিজেকে দেখেছে তার ধারণা হয়েছে তাকে কিছুটা মাদার তেরেসার মতো লাগছে। ৩০ বছরের ইয়াং মাদার তেরেসা, যার গাল এখনও কুচকে যেতে শুরু করেনি, তবে যাবো যাবো করছে। উর্বি এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। আসন্ন ভূমিকম্পের কথা চিন্তা করে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ২ মিনিট দাঁড়িয়ে থেকে দরজায় কড়া নাড়ে। সে মনে প্রাণে চাইছে দরজাটা যাতে মা অথবা রুহি রাইসা খোলে, অন্য কেউ নয়। খট করে ভেতর থেকে দরজার সিটকিনি খোলার শব্দ হয়। উর্বি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজা খুলে তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার বড় ভাবি তহুরা। তহুরার দিকে তাকিয়ে উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে। ভেতর থেকে উর্বির ২ ভাইজি রুহি রাইসার পড়ার শব্দ শোনা যাচ্ছে। তহুরা উর্বির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কোনো কথা না বলেই ভিতরে চলে যায়। ভাবির এমন শীতল রূপ উর্বি আশা করেনি। সামান্য খটকা লাগে তার। ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে ঘুরে তাকাতেই থমকে যায় সে। মুহূর্তেই ফর্সা মুখটা আতঙ্কে জমে যায় এক প্রকার। উর্বির ভাই রেজাউল কবির বোনের দিকে তাকিয়ে আছে। উর্বি ঝটপট কিছু কথা সাজিয়ে নিচ্ছে, কিন্তু সে জানে সেই সাজানো কথা আর একটি বাক্যও বলতে পারবে না। এমন কিছু বলে ফেলবে যার দরুন আজ উর্বি রাতের খাবার বন্ধ হয়ে যাবে। কোথায় গিয়েছিলি? গম গম করে ওঠে ৪০ বছর বয়সী রেজাউল করিম। প্রথম প্রশ্নের উত্তর উর্বির সাজানো, নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলে, ইন্টারভিউ ছিল। জেগে ওঠে নারী সংস্থায়। কিসের ইন্টারভিউ? চাকরির, ফিল্ড ম্যানেজার। রেজাউল কবির বোনের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত পর বলে ওঠে, আগামীকাল যার বিয়ে তার চাকরির ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই। এখানে ওখানে অযথা ঘুরে বেড়ালে তোর হবু শ্বশুর বাড়ির মানুষের কানে উঠে যাবে কথাগুলো। উর্বি চুপ করে থাকে। তার মা লুৎফুন্নাহার নিজের ঘর থেকে বেরিয়ে আসে। রেজাউল কবির বলে ওঠে, যা ঘরে যা। কাল ছেলের বাড়ি থেকে কিছু মানুষ এসে বিয়ে পড়িয়ে তোকে নিয়ে যাবে। তারা এখন অনুষ্ঠান করতে চাইছে না, আর সামর্থ্য বা আগ্রহ কোনোটাই নেই। এটাই ভালো হয়েছে। উর্বি অনেকটা সাহস জোগাড় করে ভাইয়ের দিকে তাকায়, তারপর বলে ওঠে, বিয়েটা আমি করব না ভাইয়া। সাথে সাথে রেজাউল কবির উর্বির গালে এক চড় বসিয়ে দেয়। তহুরা ছুটে এসে স্বামীর হাত ধরে বলে ওঠে, কি করছো? ৩০ বছর বয়সী একজন পূর্ণবয়স্ক নারীর গায়ে তুমি হাত তুলছো? মাথা কি খারাপ হয়ে গিয়েছে? উর্বি গালে হাত চেপে ভাইয়ের দিকে অনুভূতিহীন শূন্যে তাকিয়ে থাকে। তারপর স্বাভাবিক গলায় বলে ওঠে, এভাবে কাউকে ঠকানো ঠিক না ভাইয়া, এটা তুমিও জানো। বৃদ্ধা লুৎফুন্নাহার চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরের ঘর থেকে রুহি রাইসা গলা ফাটিয়ে বইয়ের পড়া মুখস্থ করে যাচ্ছে। রেজাউল কবির দ্রুত নিজের ঘরে চলে যায়। ২ মিনিট পরে হাতে ছোট্ট একটা কাগজের টুকরো নিয়ে ফিরে এসে উর্বির হাতে ধরিয়ে দিয়ে বলে, নে, এই নে ছেলের নাম্বার। ফোন করে তোর কেচ্ছা কাহিনী নিজে জানিয়ে দে, যা। উর্বি হাতের কাগজটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে চলে যায়। তহুরা স্বামীর দিকে তাকিয়ে বলে ওঠে, শান্ত হও তুমি, শান্ত হও, প্রেশার বের হয়ে যাবে তো। কি শান্ত হব আমি? ছোট বোনটার বিয়ের বয়স হয়ে এলো, তাকে বিয়ে দিতে হবে না? ওর ভাই যে দুটো বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে হবে না? আর কত জ্বালাবে ও আমাদের? বয়সের ভারে নুইয়ে পড়া লুৎফুন্নাহার ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বির ঘরে চলে যায়। রুহি রাইসা তাদের বাবার চিৎকার চেঁচামেচিতে পড়া থামিয়ে দিয়েছিল।
রেজাউল কবির থেমে যাওয়াতে আবার পড়াতে শুরু করলো। উর্বি ঘরে ঢুকে শাড়ি পাল্টে কাগজের টুকরোটা হাতে তুলে নেয়। নম্বরটা নিজের ফোনে তুলে কাগজটাকে দূরে ছুঁড়ে মারে। এমন সময় লুৎফুন্নাহার দরজায় এসে দাঁড়ায়। উর্বি বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে ওঠে, তোমার ছেলের ডান গালে চর মেরেছে, গালটা এখনো গরম হয়ে আছে, তুমিও আরেকটা চর মেরে বাম গালটা গরম করে দিয়ে যাও। লুৎফুন্নাহার মেয়ের দিকে তাকিয়ে আছে। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে, কাল চুপচাপ কবুল বলে আমাদের উদ্ধার করিস। দুজনের কেউই আর কোনো কথা বাড়ায় না। লুৎফুন্নাহার চলে যায় চুপচাপ। ঘড়ির কাঁটা তার গতিতে ছুটতে থাকে। পুরো ঘর অন্ধকার, কাঠের জানালা কপাট দুটো খোলা। বাইরে থেকে জ্যোৎস্নার আলো এসে ঘরটাকে একটু আলোকিত করার চেষ্টা করলো। উর্বি পাশ ফিরে শোয়। তার পাশেই শুয়ে আছে তার থেকে 4 বছরের ছোট্ট বোন উপমা। ফোন কানে চেপে ধরে ফিসফিস করে কথা বলছে তার প্রেমিকের সাথে। উপমা ছোটবেলা থেকেই একটু সুস্বাস্থ্যের অধিকারিণী। যার সাথে তার প্রণয় সেই প্রেমিকও তার থেকে দ্বিগুণ সুস্বাস্থ্যের অধিকারী। উপমা ফোনে হিসিয়ে এমনভাবে কথা বলছে শুনে মনে হচ্ছে চীনা হাঁস হিস হিস করে পায়চারি করছে উঠানে। শব্দটা উর্বির কানে ঠিক সেই রকমই লাগছে। এই ধরনের শব্দের জন্য এর থেকে ভালো আর উপযুক্ত বর্ণনা উর্বির জানা নেই। আচ্ছা, উপমাকে বলবে একটু জোরে কথা বলতে, এইভাবেই হাঁসের মতো হিস হিস না করতে। উর্বি আধো অন্ধকারে বোনের কার্যকলাপ কিছুক্ষণ দেখে বিছানা থেকে নামে। বলুক, যেভাবে ইচ্ছা সেইভাবে কথা। কত রঙিন দিন দুজনার, দু চোখ ভর্তি কত স্বপ্ন ওই সুস্বাস্থ্যবান প্রেমিক যুগলের। স্বপ্নটা সত্যি হতে আর দেরি নেই। কাল যদি উর্বির বিয়ে হয়ে যায় তাহলেই সব ঝামেলা শেষ। টেবিলের ওপরে চার্জ লাগানো ফোনটা হাতে নিয়ে বিয়ের পাত্রর নাম সেভ করে রাখা নাম্বারটা ফোন দেয় উর্বি। ফোনটা কানে ধরতেই উপমার হাসির শব্দ শোনা যায়। প্রেমিকের সাথে খিলখিলিয়ে হাসছে। উর্বির বড্ড মায়া হয়। সে যদি এখন ফোন করে বিয়েটা ভেস্তে দেয় তবে ওই হাসির শব্দ আর শুনতে পাবে না সে। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচড অফ। রোবটিক নারীর কণ্ঠটি জানিয়ে দিল। উর্বি চাইলেও সত্যিটা জানতে চায় না পাত্র। না জেনে শুনে পচা শামুকে পা কাটবে পাত্র। পাত্রের জন্য উর্বির বেশ দুঃখ হচ্ছে, বেচারা। 7-8 বার চেষ্টা করলো 10 মিনিটের ব্যবধান নিয়ে, নম্বরটা বন্ধ। উর্বি হাল ছেড়ে দিয়ে ফোনটাকে চার্জে বসায় আবারও। ঘাড় ঘুরিয়ে আধো অন্ধকারে উপমার দিকে তাকায়। উপমা সম্ভবত ঘুমিয়ে পড়েছে। এখন নিশ্চয়ই স্বপ্ন দেখছে তার বিয়ে হচ্ছে ওই আসিফ নামের সুস্বাস্থ্যবান প্রেমিকটার সাথে। বিছানায় এসে পুনরায় শুয়ে পড়ে সে। তাকে এখন ঘুমোতে হবে। কাল তার বিয়ে, কাল সেই দিন। তার জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো মহা আনন্দের দিন, স্বস্তির দিন। এটাকে বিয়ে বাড়ি বললে কেউ মানতে চাইবে না। বাড়িটাকে উর্বির কাছে কোনো মৃত ব্যক্তির শোকবাড়ির মতো মনে হচ্ছে, যার 4 দিন আগে মৃত্যু হয়েছে এবং পরিবারের লোকজন শোক পালন করছে। উর্বি বিছানায় চুপচাপ বসেছিল। তার বিছানার উপরে একটা বড় লাগেজ। এটা পাত্রপক্ষ থেকে পাঠানো হয়েছে। পাত্রপক্ষ বর্তমানে জেলা শহরে উর্বির খালার বাড়িতে আছে। বিকেলে এসে বিয়ে পড়িয়ে নিয়ে যাবে উর্বিকে। সম্বন্ধটা মূলত উর্বির ছোট খালা নুরুন্নাহার ঠিক করেছে। তার শ্বশুর বাড়ির দিকের দূর সম্পর্কের আত্মীয় হয় ছেলের পরিবার। তহুরা এসে উর্বিকে লাগেজ থেকে একটা শাড়ি বের করে নিয়ে পরতে তাড়া দেয়। উর্বি মাথা ঘুরিয়ে তহুরাকে এক পল দেখে, তারপর লাগেজের দিকে তাকায়। তহুরা বসার ঘরে তার স্বামী রেজাউল কবিরের কাছে যায়। রেজাউল কবির ফোনে কারোর সাথে কথা বলছিলেন, সম্ভবত কাউকে নিমন্ত্রণ করছিলেন। ফোন কেটে তহুরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাকে দাওয়াত করছো? আমার এক কলিগকে। বিয়েতে মেয়ের বাড়ির কোনো রিলেটিভ না দেখলে পাত্রপক্ষ কিছু মনে করে বসতে পারে। তাহলে রিলেটিভকে কল দাও, জানিয়ে দাও উর্বির বিয়ে হচ্ছে। রেজাউল কবির চোখ মুখ শক্ত করে তহুরার দিকে তাকিয়ে বলে, উর্বির জীবনে তাদের অবদান এমনিতেই অপরিসীম। বিয়েতে থাকার কোনো দরকার নেই। আমি চাই না আমার বোনটা বিয়ের দিনেও দম আটকে থাকুক। তহুরা প্রসঙ্গ পাল্টে বলে, পাত্রপক্ষের জন্য কোনো আয়োজন করা হচ্ছে না, এটা কেমন দৃষ্টিকটু না?
ছোট খালা কিছু করতে নিষেধ করেছেন। পাত্রপক্ষ আসবে, বিয়েটা পড়াবে, আর তারপর উর্বিকে নিয়ে চলে যাবে। তহুরা বসার ঘরের জানালা পর্দাগুলো সরিয়ে দিতে দিতে বলে, পাত্রপক্ষের এত তাড়াহুড়ার ব্যাপারটা আমার কাছে খটকা লাগছে। না মানে তুমি ভাবো, অত বড় বাড়ির ছেলে, তারা এমন মফস্বলের একটি মেয়েকে পছন্দ করলো। তার উপর উর্বির বয়স নিয়ে তাদের কোনো আপত্তি নেই। বিষয়টা খটকা লাগার মতো নয় কি? আচ্ছা, পাত্র ল্যাংড়া খোড়া নয় তো? রেজাউল কবির চুপ করে থাকে। উর্বিকে গিয়ে সাজাও। পাত্রের খুঁত থাকলেও বিয়েটা এখানেই হবে, সাজাও ওকে। কুচিগুলো গুজে নিয়ে আঁচল বুকে তুলে আয়নার দিকে একপল নিজেকে দেখে নেয় উর্বি। মেরুন রঙের বেনারসি, গলায় একটা স্বর্ণের সরু চেইন, সাজসজ্জা এতটুকুই। উর্বি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে সুন্দর লাগছে বুড়ো পচা শামুক। উপমা ঘরে ঢুকে বোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে। তুমি সারাদিন কত কিছু খাও, তবুও স্লিম থাকো, আর আমি একটু পানি খেলেই ফুলে ফেপে উঠি। উর্বি চুলে খোপা বাঁধতে বাঁধতে বলে ওঠে, তুই কি সুখী মানুষ? মনে তো হচ্ছে, আপাতত কোনো কষ্ট নেই আমার। তাহলে তো ফুলতেই থাকবি। তোর চর্বি খাওয়ার কেউ নেই। চর্বি খাওয়ার কেউ নেই মানে? মানে দুঃখ মানুষের চর্বি খেয়ে ফেলে। যে যত বেশি দুঃখী সে তত স্লিম। উপমা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, পাত্রের মা তোমার সাথে দরজা বন্ধ করে কি বলেছিল সেদিন? আমার খুব জানতে ইচ্ছে করছে। তোর জানার দরকার নেই, তুই যা। তোর গোলুমলু প্রেমিককে বল তার বাড়ির লোককে জানাতে তোদের ব্যাপারে। আমি বিয়েটা করে নিচ্ছি, ঝামেলা বিদায় হচ্ছে। বাড়ির পরিবেশ কোনো কারণে থমথমে হয়ে আছে। উর্বি কারণটা বুঝতে পারছে না। সে নিজের ঘরের বিছানায় চুপচাপ করে বসেছিল। আসরের নামাজ বাদে ছেলেপক্ষ চলে আসার কথা, তারা এখনো আসেনি। আসলে উর্বিকে জানানো হতো। উর্বি ঘরের দরজা চাপিয়ে বাইরে কি হচ্ছে তা স্পষ্ট শুনতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারছে রেজাউল কবির কারোর সাথে তর্ক করছে ফোনে। উর্বি যেইভাবে বসেছিল ঠিক সেইভাবেই বসে থাকে চুপচাপ। হঠাৎ করে রুহি হুড়মুড় করে ঘরে ঢুকে উর্বির দিকে তাকায়। উর্বি কিছু জানতে চাওয়ার আগেই রুহি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়েছে। উর্বি রুহির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তহুরা এসে ঘরে ঢুকতে ঢুকতে বলে, পাত্র পালিয়েছে। উর্বি স্বাভাবিক গলায় বলে ওঠে, ও আচ্ছা। তহুরা উর্বির কথা শুনে অবাক হয় না। সে জানে উর্বি এই প্রকৃতির মহিলা। আগে অবশ্য ছিল না, তবে হয়ে গিয়েছে। উর্বি ঘাড় ঘুরিয়ে তহুরার দিকে তাকিয়ে বলে, তোমরা ঘর থেকে বেরিয়ে যাও ভাবি, আমি শাড়িটা চেঞ্জ করব, গা চুলকাচ্ছে আমার। তহুরা রুহিকে নিয়ে চলে গেলে উর্বি গায়ের শাড়িটা পাল্টে নেয়। শাড়িটা বেশ পছন্দ হয়েছিল উর্বির। হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, শাড়িটাকে বিছানার উপর রেখে দেয়। আচ্ছা, এমনটা কেন হলো? পাত্র জানিয়ে দিলেই তো পারতো সে বিয়ে করতে চায় না, পালালো কেন? তাকে কি জোর করে বেঁধে উর্বির সাথে বিয়ে দিত? কলিজা পচা লোক সম্ভবত। তবে বেশ হয়েছে। উর্বির হঠাৎ কেন জানি খুব হাসি পাচ্ছে। রেজাউল কবির যদি এখন এসে বলে দেয়, অনেক হয়েছে, এবার তুই বাড়ি থেকে বের হ, তোর নিজের জীবন তুই বোঝ, তাহলে উর্বির জীবনের 16 কলা পূর্ণ হবে। কিন্তু সমস্যা হচ্ছে দুটো চাকরি খুইয়ে উর্বির এবার চাকরি পেতে বেগ পোহাতে হচ্ছে খুব। এই মুহূর্তে বাড়ি থেকে বের হওয়া যাবে না। ঘুরে ঘুরে টিউশনি করার মতো অদম্য মানসিক শক্তি তার নেই। চাকরি একটা পেয়ে গেলে কিছু একটা ভাবনা চিন্তা করা যাবে। বাড়ির পরিস্থিতি এখন খুবই ঠান্ডা। অবশ্য কিছুক্ষণ আগে রেজাউল কবির ছোট খালার ফোন পেয়ে বেরিয়ে গিয়েছে। কেন গিয়েছে তা উর্বি জানে না। সে ঘর থেকেই বের হয়নি। এশার নামাজের সময় হয়ে গিয়েছে। জানালা থেকে তাকিয়ে ল্যাম্পপোস্টের আলো দেখা যাচ্ছে। মুসাল্লিরা সবাই টুপি মাথায় দিয়ে পাড়ার মসজিদে যাচ্ছে। জানালার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উর্বি জানালা বন্ধ করে দেয়। বাড়িতে বসার ঘর থেকে আবার রেজাউল কবিরের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তার সাথে তহুরা তর্ক করছে। 4 ঘন্টা বাইরে কাটিয়ে কি করে এসেছে রেজাউল কবির? উর্বি নিজের বিছানায় চুপ করে বসে থাকে। কি হচ্ছে না হচ্ছে তা দিয়ে তার কি?
ফোনটা হাতে নিয়ে আরেকটা এনজিওতে নিজের সিভি পাঠিয়ে দেয়। ঠিক তখনই রুহি এসে আবারও হুড়মুড় করে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, ফুপি ফুপি তোমার বিয়ে হবে। উর্বি ভাইয়ের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রেজাউল কবির তহুরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, ওকে শাড়ি পরতে বলো তহুরা, খালাম্মা আর 30 মিনিটের মধ্যে পাত্রপক্ষ নিয়ে আসবে। পাত্র, পাত্রের মা, পাত্রের মেজ ভাই আর তার বউ। উর্বি হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, পাত্র পালিয়েছে বলে তার বিপত্নী বড় ভাইকে বিয়ে করতে হবে? এতটাও অসহায় ভাবি না আমি নিজেকে, হাস্যকর। রেজাউল কবির বোনের দিকে তেড়ে গিয়ে বলে ওঠে, কি ভাবিস তুই তাহলে? আমার রুচিতে বাঁধছে ভাইয়া। তাই নাকি? আর তোর সত্যিটা জানলে কোন ছেলের রুচিতে কুলাবে না, কোনো ছেলের রুচিতে কুলাবে না তোকে, তাও নিশ্চয়ই জানিস। রেজাউল কবিরের এই কথায় উর্বি চুপ হয়ে যায়। রেজাউল কবির বোনকে অতি জঘন্য কথাটা বলে নিজেই নিজেকে মনে মনে ধিক্কার দিতে থাকে। কিন্তু সে কঠিন গলায় তহুরাকে বলে, ওকে তৈরি হতে বলো। পাত্রের বয়স 42 বছর। আমাদের মা যদি 17 বছরের ছোট হয়ে বাবার সাথে সংসার করতে পারে, তাহলে ও 12 বছরের পার্থক্য নিয়ে দিব্যি পারবে। ছেলের 3টা বাচ্চা আছে, এটাও কোনো বিষয় না। খুঁতে খুঁতে কাটাকাটি হয়ে যাবে। ও নিজের দুধে ধোয়া তুলসী পাতা হলে চিন্তা করতাম। কথাগুলো শেষ করে রেজাউল করিম হন্তদন্ত হয়ে বাড়ির আঙিনায় চলে যায়। উর্বি মাথা ঘুরিয়ে তাকায় তার ভাবির দিকে। তহুরা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে যায়। লম্বা একটা ঘোমটা টেনে উর্বি চুপচাপ বসে আছে। বাড়িতে কিছুক্ষণ আগেই পাত্রপক্ষ চলে এসেছে। সবাই সম্ভবত বসার ঘরে আছে। উর্বি এক দৃষ্টিতে বিছানার চাদরের নকশার দিকে তাকিয়ে আছে। এই চাদরটাকে আগে কখনো দেখেনি। নতুন নিয়েছে নাকি ভাবি? রুহি, রাইসা, উপমা কেউ নেই আশেপাশে। হুট করেই দরজা ঠেলে রেজাউল কবির ঘরে ঢোকে। তার পিছু পিছু কাজী সাহেব। তহুরা এসে উর্বির বিছানার সামনে একটা চেয়ার টেনে দেয়। কাজী সাহেব বসে উর্বির দিকে একপল তাকিয়ে বলতে থাকে, পাত্র ঢাকার উত্তরা নিবাসী মোহাম্মদ রওনাফ করিম খান, পিতা মরহুম তোফায়েল করিম খান। পাত্র তোমাকে নগদ 3,01,000 টাকা মোহরানা প্রদান করে বিবাহ করতে চাই। তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে কবুল বলো মা। উর্বির হঠাৎ করে খুব হাসি পাচ্ছে। সে বহু কষ্ট হাসির চেপে রাখতে না পেরে হেসে ফেলে। কাজী খানিকটা ভরকে যায় উর্বির এমন অদ্ভুত আচরণে। তহুরা আর রেজাউল কবির একে অপরের দিকে তাকিয়ে থাকে। দীর্ঘক্ষণ হেসে উর্বি চুপ হয়ে যায়। চোখের কোণে 2 ফোঁটা অশ্রু জড়ো হয়েছে, যা মেরুন রঙের বেনারসের ঘোমটার আড়ালে সবার অগোচরেই থেকে যায়। সে খুবই স্বাভাবিক গলায় বলে ওঠে, কবুল। ঘড়ির কাঁটা টিকটিক করে শব্দ করে তার অস্তিত্বের জানান দিচ্ছে। রাত 12:37। মাথার ওপরে একটা ফ্যান চলছে। এই 2 রকমের আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ খানিকক্ষণ আগেও বাড়িটা মানুষের পদচারণায় গমগম করছিল। বাচ্চাদের হাসি চিৎকারে মুখরিত ছিল। এখন পরিবেশটা নিশ্চুপ হয়ে আছে। বাইরে দূরে কোথাও থেকে মৃদু একটা গানের সুর ভেসে আসছে। উর্বি কান খাড়া করে শুনতে চেষ্টা করলো রবীন্দ্রসঙ্গীত কিনা। জানালাটা একটু খুলে দিলে আওয়াজটা ভালো করে শুনতে পেত। জানালা খুলতে ইচ্ছে করছে না। তার লাগেজটা রুমের ভেতরেই দেওয়া আছে। তাকে আলমারির নির্দিষ্ট কিছু জায়গা দেখিয়ে বলা হয়েছে তার কাপড় চোপড় যেন সে এইখানে গুছিয়ে রাখে। উর্বি ধীরে ধীরে খাট থেকে নামতে গিয়ে আবার বসে পড়ল। ডান পাটা ঝিমঝিম করছে। প্রায় আধ ঘন্টা ধরে সে একইভাবে বসেছিল। পা ঝিমঝিম করাটা স্বাভাবিক। উর্বি মুখে চ উচ্চারণ করে শব্দ করল। এত ভারী শাড়ি গায়ে পরে থাকতে তার খুব অসহ্য লাগছে, সাথে এত গহনা। উর্বি রীতিমতো গা চুলকাচ্ছে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিলে ভালো লাগবে। সে মাথা ঘুরিয়ে ওয়াশরুম খুঁজতে লাগলো। এমন সময় দরজায় টোকা পড়ল। পুরুষালী গলায় 2 বার গলা খাকারি দিয়ে দরজা ঠেলে রওনা ভিতরে ঢুকলো। তার চেহারার কানায় কানায় অস্বস্তি ছেয়ে আছে। দরজার বাহিরে সে 5 মিনিট দাঁড়িয়েছিল। তার ইচ্ছে করছিল অন্য কোনো রুমে গিয়ে ঘুমাতে, কিন্তু এটা করা যাবে না। তার মা রওশানারা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবে। এমনিতেই কিছুক্ষণ আগে বড়সড় একটা সিন ক্রিয়েট হয়ে গিয়েছে বাড়িতে।
সে আর ঝামেলা বাড়াতে চায় না। ভোর 5টায় একটা অপারেশন আছে, তার ঘুমানো দরকার। দরজা লক করে শব্দ হলো। উর্বি ব্যাগ থেকে একটা খয়েরি রঙের শাড়ি বের করে বিব্রত ভঙ্গিতে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। রওনাক ঘামছে। তার ইচ্ছে করছে দরজা খুলে ছুটে পালিয়ে যেতে। এই বয়সে সে এইরকম শিশুসুলভ আচরণ করবে, এটা করা যায় না। তাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিতে হবে। উর্বি উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। রওনাক হাত থেকে ঘড়িটা খুলে টেবিলের উপরে রাখে। তাকে জোর করে হলেও ঘুমাতে হবে। কাল সকালে হয়তো বাড়িতে না হয় আরেকটা নাটক হয়ে যাবে। তাকে আগে আগেই হসপিটালে যেতে হবে। সে খাট থেকে একটা চাদর আর বালিশ নিয়ে সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আজ রাতটা সে সোফাতেই কাটাবে। শফিউল এক মনে ফেসবুক ব্যবহার করছে, তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলে। এই এলোমেলো পরিস্থিতি, মোহনার অপ্রয়োজনীয় কথাগুলো সে এড়িয়ে যেতে চায়। মোহনা শফিউলকে ধাক্কা দিয়ে বলে উঠল, এই উত্তর দিচ্ছ না কেন? এসব কি শুরু করছেন আমার শাশুড়ি? আমরা লোকজনকে মুখ দেখাতে পারবো তো কাল থেকেই? মুখ দেখাতে না পারলে কাল থেকে বোরখা পরে বাইরে যেও, উত্তর দেয় শফিউল। মোহনা ভুরুকুচকে তাকিয়ে থাকে। সিরিয়াস মুহূর্তে শফিউলের এই ধরনের রসিকতা মোহনার পছন্দ না। সে আমতা আমতা করে বলে ওঠে, না মানে মা না হয় একটু সেকেলে চিন্তা ভাবনার মানুষ। রাগের মাথায় নিজেদের বাড়ির মান সম্মানের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে ভাইয়া সেটাকে মেনে নেবে? উর্বি মেয়েটা তার থেকে কত ছোট, একবার চিন্তা করলো না এই সম্পর্কের ভবিষ্যৎ? শফিউল বলে ওঠে, শোনো মোহনা, ভাইয়া বা মা কেউই উর্বি বা তার পরিবারকে জোর করেনি। সবাই সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্তটা নিয়েছে। তোমার তাদের সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে ভাববার দরকার নেই। তুমি তোমার কাজ করো। মোহনা মিনমিন করে বলে, সেটাই তো, দেখেছো কি লোভী পরিবার, এত ভালো ফ্যামিলি যাতে হাত ফসকে না যায়, সেই জন্য হাঁটুর বয়সী মেয়েকে একটা। তুমি থামবে? মোহনাকে ধমকিয়ে দেয় শফিউল। মোহনা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে ওঠে, সামিউলকে ফোনে পাওয়া গেল? শফিউল বলে ওঠে, কাল আসছে বাড়িতে। আল্লাহ জানেন কি হবে। কি আর হবে, এই কয়দিন তো কম ঝড় যায়নি বাড়িতে, কাল টর্নেডো হবে। উর্বির নিজেকে এখন অনেকটা ফ্রেশ লাগছে। সেই সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করায় হাঁচিও দিচ্ছে। বাহিরে বের হয়ে কিছুটা অবাক হয়ে যায় সে। চোখ ঘুরিয়ে একবার বিছানার দিকে তাকায়, একবার সোফার দিকে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সে খাটের উপর বসে। তার হাতে বিয়ের গয়না, সোনার গয়নাগুলো নিয়ে সে বিপদে পড়েছে। এতগুলো গয়না তার পরতে ইচ্ছে হচ্ছে না, কোথায় রাখবে সেটাও বুঝতে পারছে না। কাল সকালে সে এই বাড়ির কারো কাছে দিয়ে দেবে ঠিক করলো। আপাতত বিছানার উপরে থাক। রওনক বলে লোকটা সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। উর্বি তাকিয়ে আছে। 6 ফুটের মতো লম্বা একটা লোক সোফায় ঘুমাতে ভীষণ কষ্ট হচ্ছে বোধহয়। লোকটা সোফায় কোনো মতে ঘুমাচ্ছে। বিয়েতে যে খুব একটা মত এই লোকের ছিল না, তার আচরণই টের পেয়েছে উর্বি। তবে রাজি কেন হয়েছে? মায়ের কথায় এত মা ভক্তি। অবশ্য এইরকম কাহিনী সে সিনেমা নাটকে দেখেছে। লাফিয়ে লাফিয়ে মায়ের কথায় বিয়েটা করে নেয়, কিন্তু বাসর ঘরে বলে, এই বিয়ে আমি মানি না। নিশ্চয়ই ওই লোক ওই সব মুভি দেখে অনুপ্রাণিত হয়েছে। উর্বি ঠোঁট টিপে হাসি কিছুক্ষণ। পৃথিবীতে সে সম্ভবত একমাত্র মহিলা যে সিরিয়াস মুহূর্তে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস চিন্তা করে। লোকটাকে 7-8 বার দেখেছে উর্বি। উজ্জ্বল বর্ণের পুরুষ, 42 বছরের ত্বক যেরকম থাকার কথা সেরকম নয়। নামাজ পড়তে পড়তে সম্ভবত কপালের মাঝে একটা দাগ বসেছে, বাড়তি কিছু নেই। হ্যাঁ, শুধু একটু লম্বা, তবে খারাপ না দেখতে লোকটা। 32-33 বছর বয়সে বেশ সুদর্শন ছিলেন, যার প্রমাণ তার চেহারায় আংশিক এখনও আছে। তবে একটু বোকা বোকা লাগলো উর্বির কাছে। নয়তো মায়ের কথায় নিজের বাচ্চাদের অনুমতি না নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এ তো একেবারে দুধুভাতু ছেলে মায়ের। আর লোকটার চুলগুলো অস্বাভাবিক কালো। এটা ঠিক প্রাকৃতিক লাগলো না উর্বির কাছে। সম্ভবত চুলে কালার করেছে বয়স ঢাকার জন্য। উর্বি রওনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠিক করলো, এখন থেকে সে সোফায় ঘুমাবে। এমনিতেও সে অযাচিতভাবে রওনাফের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে। তার জন্য কেউ ভোগান্তি পোহাবে এটা ঠিক না। উর্বি ঠিক করেছে, জীবন তাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যেতে চায় সে সেদিকে ভেসে যাবে।
জীবনের থেকে আর কোনো প্রত্যাশাই নেই তার। যদি ওই সোফায় শুয়ে থাকা লোকটা এসে বলে উর্বিকে তার সাথে এক বিছানায় ঘুমাতে হবে, সে তাতেও রাজি হবে। উর্বি শুয়ে পড়ে। সে এখন বুঝতে পারছে সে কতটা ক্লান্ত। তার দু চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে। ফোনের রিং একবার বাজতেই ওপাশ থেকে আওয়াজ আসে, নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। সাইমি ফোন রেখে দেয়। সে জানে নাবিল এখন আর তার ফোন ধরবে না, কোনোভাবেই না। তার চিন্তা হচ্ছে রাগের মাথায় নাবিল অনেকটা উল্টোপাল্টা কাজ করে আজ কি কাজ ঘটাবে কে জানে। শর্মি জেগেছিল। সাইমির দিকে ফিরে শুয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া ফোন ধরছে না আপু? না, কেটে দিচ্ছে, মনে হয় আজ ধরবে না। তুমি কোথাও যাবে? সাইমি তার জামা কাপড় একটা ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বলল, কাল সকালে খালামনির বাসায় যাব। শারমির মন খারাপ হয়ে গেল। সে এই বাড়িতে একা হয়ে যাবে। তার কান্না পাচ্ছে। ইচ্ছে করছে উর্বি নামের মহিলাটাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু শর্মির অত সাহস নেই। তার ভাইয়ের মতো সে খুব ভীতু। সাইমি ডাক দেয়, এই শর্মি, তুই ঘুমাবি না? শর্মি কথা বলে না। সে মনে মনে ভাবতে থাকে, বড়রা যা চায় তাই পায়, তাদের কেউ কিছু বলে না। এই যে ভাইয়া আজ রাগ করে টিভি জিনিসপত্র ভাঙচুর করলো, পাপা তাকে কিচ্ছু বলল না, চুপচাপ দেখলো। অথচ রাগ করে সে একদিন প্লেট ভেঙেছিল। পাপা না বকলেও সে পাপার চাহনি দেখে খুব ভয় পেয়েছিল। কাল সকালে আপু বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে পাপার ধমকেও কাজ হবে না, আপু যাবেই। শুধু সে কখনো জেদ করতে পারবে না, কারণ সে ছোট। তারপর সে আপু ভাইয়ার মতো মেধাবী না, অঙ্কে কখনোই 40-এর উপরে পায় না, তাই হয়তো কেউ তার কথা শোনে না। শর্মির ইচ্ছে করছে তার আপুর সাথে খালামনির বাসায় থাকতে, কিন্তু সেটা সম্ভব না। বাড়ির নাম রওশন মঞ্জিল। রওনফ অনেক শখ করে তার মায়ের জন্য এই বাড়িটি বানিয়েছিল। বাড়িটা দেখলে সবার চোখ আটকে যায়। ধবধবে সাদা রঙের এই বাড়িটা মোট 12টা শোবার ঘর। রাজপ্রাসাদের মতো না হলেও এত বড় ডুপ্লেক্স বাড়ি আজকাল কেউ বানানোর সাহস করে না। তাদের শ্রেণীর ভদ্রলোকরা যারা রয়েছেন, রওনফ সেই সাহস করেছে। তার মা আজীবন তাদের 5 ভাই বোনকে নিয়ে অনেক কষ্ট করেছে। তার মায়ের আজীবনের কষ্টের কাছে এই বাড়ি খুবই সামান্য উপহার। উর্বি চোখ বড় বড় করে রুমের চারপাশটা দেখতে থাকে। টাকা পয়সা থাকলেও অনেকের রুচি থাকে না, কিন্তু এই বাড়ির মানুষের আছে। রাতে এতটা খেয়াল করেনি সে। তার মনে হচ্ছে কোনো 5 তারা হোটেলের কামরায় বসে আছে। উর্বির চোখ পড়ে বিছানার পাশের টেবিলে একটা ফটো ফ্রেম উপর করে রাখা। সে ফ্রেমটা হাতে তুলে নেয়। রওনফ আর তার আগের স্ত্রীর ছবি সম্ভবত। ভদ্রমহিলা অসম্ভব সুন্দরী ছিলেন। উর্বি একমনে তাকিয়ে থাকে। রওনফের মুখে হাসি। বউ সুন্দরী ছিল তাই মনে হয় একটু বেশি খুশি ছিল। এক হাত দিয়ে সে তার স্ত্রীকে ধরে রেখেছে। মনে হচ্ছে একটু বেশি শক্ত করেই ধরেছে, যেন তার সুন্দরী বউকে কেউ ছো মেরে নিয়ে যাবে। দুজনকে বেশ মানিয়েছে। দুজনেই সুন্দর। উর্বি ঘাড় ঘুরিয়ে ডান পাশে থাকা একটা দরজা দেখতে পায়। সে এগিয়ে গিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। বিশাল বড় একটা বারান্দা। কিছু সাদা রঙের কবুতর বসেছিল। উর্বি দরজা খোলার শব্দে সবগুলো উড়ে গেল। উর্বি দেখতে থাকে হরেক রকমের ফুল গাছ আর ক্যাকটাস প্ল্যান্টস দিয়ে বারান্দাটা সাজানো হয়েছে। হঠাৎ সে টের পায় তার ভীষণ খিদে পেয়েছে। কাকে গিয়ে বলবে এইটা ভেবে অস্বস্তিতে পড়ে যায়। রুমের ভেতরে চলে যায় সে। রওনফ নামের লোকটা নেই। ঘুম থেকে ওঠার পরে উর্বি তাকে দেখেনি। বালিশ আর চাদর ভাঁজ করে বিছানার একপাশে রেখে গিয়েছে। দরজা চাপানো, হয়তো বাইরে গিয়েছে। উর্বি খাটে বসতে যাবে, অমন সময় দরজা খোলার আওয়াজ হয়। কেউ ভেতরে আসছে। দরজা ঠেলে আমিরুন ভেতরে ঢোকে। হাতে তার খাবারের থালা, ঠোঁটে প্রশস্ত হাসি। সে খাবারের থালাটা রাখতে রাখতে বলে, ঘুম ভালো হয়েছে ভাবি? উর্বি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সে বলে, কে আপনি? আমিরুন নেছা উত্তর দেয়, আমি আমিরুন নেছা, এই বাড়িতে কাম করি ভাবি। হেই ছোট থেকে এইখানে থাকি। আপনার যখন যা দরকার আমারে বলবেন। উর্বি দরজার বাইরে তাকায়। আমিরুন দেখে বলে, বড় ভাইজানরে খুঁজতেছেন? হে তো বাড়িতে নেই, হাসপাতালে গেছে। অহন মনে হয় চেম্বারে। 12টার আগে আর আইতো না।
উর্বি অস্বস্তিতে পড়ে যায়, বলে আমি কাউকে খুঁজছি না। আচ্ছা, এই বাড়ির সব মেহমান চলে গিয়েছে? বাইরে থেকে আওয়াজ আসে, না আমরা আছি, সবাই আছে, কেউ যায়নি। কথাটা বলে আজমেরি, এই বাড়ির বড় মেয়ে, রওনাফের ছোট বোন, আর তার থেকে 4 বছরের ছোট। রুমে ঢুকি বিছানায় বসে পড়ে উর্বির পাশে। উর্বি তাকে চিনতে পারে না, আমিরুনের দিকে তাকায়। আমিরুন বলে, আপনার বড় ননদ গো ভাবি, এই বাড়ির বড় আপা। উর্বি সালাম দেয়। আজমেরি সালামের উত্তর দিয়ে বলে, তোমাকে নাম ধরে ডাকবো নাকি ভাবি ডাকবো বুঝতে পারছি না। উর্বি আস্তে করে বলে, আপনি আমায় উর্বি বলে ডাকতে পারেন আপা। আজমেরি হাসে, উর্বিকে দেখতে থাকে। উর্বিকে দেখতে যাওয়ার সময় সে ছিল না, ছবি দেখেছিল। উর্বি ছবির থেকে সুন্দর। আজমেরি নরম গলায় উর্বিকে বলে, খাচ্ছ না কেন, খাও। খিদে পেয়েছে নিশ্চয়ই। আসলে দেরি হয়ে গেল নাস্তা দিতে। বাড়ির পরিস্থিতি তো বুঝতেই পারছো, কারো মন ভালো নেই, সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। উর্বি বলে, কোনো ব্যাপার না আপা, আমার ততটাও খিদে পায়নি। আজমেরি হেসে বলে, আচ্ছা এখন খাও, এত বেলা অবধি না খেয়ে আছো। উর্বি খাবারের থালায় হাত দেয়। পরোটা আর মাংস কষা দেওয়া হয়েছে। খিদের পেটে উর্বির ভালোই লাগছে খাবারটা। আজমেরি আমিরুনকে বলে, যা গিয়ে দেখ বাচ্চাদের খাওয়া হলো কিনা। আমিরুন চলে যায়। উর্বি খেতে থাকে। আজমেরি উর্বির দিকে একটা চাবি এগিয়ে দিয়ে বলে, এটা নাও। উর্বি মাথা তুলে তাকায়, এটা কিসের চাবি? ভাইজানের আলমারির চাবি, আম্মা দিয়েছে, তোমাকে দিতে বলেছে। গয়নাগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখো না, পড়তে ইচ্ছে না হলে তুলে রাখো। গলা একবারে খালিও রেখো না। ওই নেকলেসটা পরো, ওইটা একেবারে সিম্পল। উর্বি অবাক হয়ে বলে, এত গয়না সব আমার কাছে রাখবো? হ্যাঁ, তোমার গয়না তোমার কাছে রাখবে, এতে অবাক হচ্ছ কেন? আর চাবিটা সাবধানে রেখো। উর্বি খাওয়া শেষ করে হাত ধুতে ওয়াশরুমে চলে যায়। আজমেরি গয়নাগুলো তুলে রাখে আলমারিতে। হঠাৎ বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। চেঁচামেচি করছে রওনাফের সব থেকে ছোট বোন রুমা। চিৎকার শুনে মনে হচ্ছে সে কাউকে আটকাতে চাচ্ছে। উর্বি ওয়াশরুম থেকে বাইরে আসে। আজমেরি ছুটে চলে যায় নিচতলায়। উর্বিও সেদিকে যায়। বাড়িতে আবার ঝামেলা হচ্ছে। ঝামেলার কেন্দ্রবিন্দু যে উর্বি, তা সে আন্দাজ করতে পারছে। রুমা সাইমির বাম হাত ধরে রেখেছে। সাইমি হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে। তার ডান হাতে একটা ব্যাগ। সাইমি দৃঢ়ভাবে বলছে, আমার হাত ছেড়ে দাও ছোট ফুপি, আমাকে তোমরা আটকাতে পারবে না, আমি যাবই। নাবিলকেও আটকাতে পারোনি, আমাকেও পারবে না। আমি এই বাড়িতে থাকবো না, ছাড়ো আমার হাত। রুমা হাত ছাড়ে না, সে সবাইকে ডাকতে থাকে, আম্মা, বড় আপা, মেজো ভাবি, কই তোমরা? দেখো সাইমি কি করছে, তাড়াতাড়ি এসো। শফিউল ভাইয়া কোথায়? এদিকে এসো তাড়াতাড়ি। মোহনা আজমেরি ছুটে আসে। শফিউল বাজারে গিয়েছিল, সবেমাত্র ফিরল। সেও সাইমিকে আটকাতে চায়। উর্বি দূরের দেওয়ালের আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। সাইমি ঠায় দাঁড়িয়ে থাকে, বলে, তোমরা বৃথা চেষ্টা করছো, আমায় তোমরা আটকাতে পারবে না। তোমরা ভুলে যেও না, আমি হচ্ছে ডক্টর রওনাফ করিমের মেয়ে। বাবার জেদ কিছুটা আমিও পেয়েছি, আমাকে ছাড়ো তোমরা। শফিউল সাইমির হাত থেকে ব্যাগ কেড়ে নেয়, ব্যাগটাকে দূরে ছড়িয়ে মারে। ব্যাগটা গিয়ে উর্বির পায়ের কাছে পড়ে। উর্বি হকচকিয়ে যায়। সবাই উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি সেখান থেকে রুমের দিকে যায়। বাড়ির বাচ্চারা সব পর্দার আড়াল থেকে দেখছে। কাল রাত থেকে বাড়িতে কি হচ্ছে বুঝতে পারছে না। ছোট মামার বিয়েতে সবাই কত মজা করবে বলে প্ল্যান করেছিল, অথচ এখানে কোনো মজাই হচ্ছে না। সবাই শুধু রাগ করে ভাঙচুর করছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। রওনাফের গাড়ি। এই সময় রওনাফের ফেরার কথা না। সে আজ চেম্বারে যায়নি। অপারেশন থিয়েটার থেকে বের হতেই তার ফোনে আজমেরির ফোন আসে। আজমেরি সকালে সাইমির ঘরে গিয়ে তার ব্যাগ গোছানো দেখতে পায়। সে দেরি না করে রওনাফকে ফোন করেছিল। সাইমি রুমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, বেশ, ব্যাগ লাগবে না, আমি এক কাপড়েই বেরিয়ে যাচ্ছি। ওই বুড়িকে জিজ্ঞেস করবে এবার তার শান্তি হয়েছে কিনা। সাইমি যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রওনাফ এসে সাইমিকে ধরে ফেলে। সাইমি তেলে বেগুনে জ্বলে ওঠে। ছাড়ো পাপা, আমি তোমার সাথে একটাও কথা বলতে চাই না, একটাও না। আমায় ভালোই ভালোই যেতে দাও, নয়তো বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। রওনাফ ছাড়ে না। সে তার মেয়েকে পরম মমতা জড়িয়ে ধরে রেখেছে। সাইমি কাঁদছে। একটু পরে কেঁপে কেঁপে উঠছে। দূরে দাঁড়িয়ে কাঁদছে শর্মি। এসব কি হচ্ছে তাদের বাড়িতে?
জেলখানার ভেতরের এরিয়ায় দক্ষিণ পাশের বড় বটগাছটার নিচে বসে আছে কয়েদি নাম্বার 18। বটগাছের আশপাশটা শান বাঁধানো। হাঁটু গেড়ে বসে ইটের টুকরো দিয়ে মেঝেতে কিছু একটা লিখে যাচ্ছে সে। তার থেকে কয়েক গজ দূরে কিছু সংখ্যক কয়েদি শরীরচর্চা করতে ব্যস্ত। ওদের মধ্যে সব থেকে বদ হিসেবে পরিচিত মঞ্জুরুল শরীরচর্চা থামিয়ে দিয়ে কয়েদি নাম্বার 18-এর দিকে তাকায়, তারপর বাকিদের দিকে তাকিয়ে বলে, শালা এসব কি করছে রে? শাওন নামের একজন জবাব দেয়, শিক্ষিত বড় ঘরের পোলা না, তাই দেখাইতে চায় সবাই রে। আমাকে ধারে কাছে হেসে না, মাটিতে সারাদিন কি সব লিখে বেড়ায়। মঞ্জুরুল খানিকটা কৌতূহলী হয়ে ধীর পায়ে এগিয়ে যায়। খুব কাছে গিয়ে বলে ওঠে, এই শোন। কয়েদি নাম্বার 18 চুপচাপ। মঞ্জুরুল বলে ওঠে, তোর কাছে সিগারেট আছে? থাকলে একটা দে। কিছুক্ষণ চুপ করে থেকে ভারী এবং হাস্কি গলায় কয়েদি নাম্বার 18 বলে ওঠে, এখান থেকে যা, ভালোই ভালোই কেটে পড়। মঞ্জুরুল খানিকটা অপমানিত আর ক্রোধিত হয়ে সেখান থেকে চলে যায়। এই মালটাকে সে পরে দেখে নেবে, কত বড় বেয়াদব। কয়েদি নাম্বার 18 তার হাত থামিয়ে এক দৃষ্টিতে মেঝেতে উর্বি লেখাটার দিকে তাকিয়ে থাকে।